রাসায়নিক পরিবর্তন পার্ট 2 আজকে ক্লাস শুরু করব ভরক্রিয়ার সূত্র দিয়ে। দেখো, নরওয়ের রসায়নবিদ গুলবার্গ এবং পি ভাগে, তো এইখানে এই যে পি ভাগে, জার্মান ভাষায় ডাব্লিউ এর উচ্চারণ হচ্ছে ভি এর মতন, এই কারণে এটার ওএস উচ্চারণ না করে আমরা উচ্চারণ করব ভাগে। তাহলে কে কে দেন ভরক্রিয়ার সূত্র দেন গুলবার্গ এবং পি ভাগে। ঠিক আছে, নিচে যাই। এরপর আচ্ছা, এইখানে থেকে একটু পড়তে হবে যে ভরক্রিয়ার সূত্রটা কি। এখান থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশনে যেটা লাগবে সেটা হচ্ছে সক্রিয় ভর। সক্রিয় ভর বলতে কি বোঝানো হয়? মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ, এই দুটোকে বলা হয় সক্রিয় ভর। মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ, এই দুটো জিনিস সক্রিয় ভর বলে পরিচিত। আচ্ছা, এবার দেখো এখানে এই যে কেসি এর কোনো একক নেই বলতেছে, এবার বলতেছে কে এ, কে বি, কে ডাব্লিউ, এগুলোর কোনো একক নেই। এরকম সব আমি একসাথে করে লিখছি যে কে এ বি সি, কে এ বি সি, কে পি, কে ডাব্লিউ, এই পাঁচটা জিনিসের কোনো একক নেই, এগুলো সব একক বিহীন। ঠিক আছে, ভরক্রিয়ার সূত্রে এবার কেসি এবং কেপি, দেখো সাম্যধ্রুবক দুই প্রকার, একটা মোলার সাম্যধ্রুবক, তাহলে বলবো কি কেসি, আর আংশিক চাপ বললে হচ্ছে কেপি, এর দুটো দিয়ে প্রকাশ করা হয়। এখন এই যে কেপি এবং কেসি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। এমসিকিউতে আমাদের শুধু এই লাইনটা লাগবে, কখনো শূন্য বা অসীম হতে পারে না। রিটেনে খতে আসে যে শূন্য হতে পারে না কেন বা অসীম হতে পারে না কেন, তখন একটু ব্যাখ্যা লিখতে হয়। দেখো, আমি তোমাদের গত ক্লাসে বলছি কি যে কেপি বা কেসি এটা হবে কি সবসময় উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, উৎপাদ বাই বিক্রিয়ক, তাই না? তাহলে সাম্যাবস্থায় সেখানে মূলত উৎপাদক কিছুটা থাকে, আবার কিছুটা বিক্রিয়কও থাকে। আমি উল্টায় ফেলছি লিখতে যায়। এখন যেহেতু দুইটাই থাকে, যদি কোনোটা শূন্য না হয় তাহলে শূন্য হতে পারবে না, অসীমও হতে পারবে না। দেখো, আমি লিখলাম কি সামথিং বাই জিরো, আর একটা লিখলাম জিরো বাই সামথিং। এখন একটা হচ্ছে শূন্য বোঝায়, একটা অসংজ্ঞায়িত বোঝায়। অসংজ্ঞায়িত বলতে ওইটা আমরা অসীম হিসেবে কল্পনা করব। তো যেহেতু সাম্যাবস্থায় উৎপাদ আর বিক্রিয়ক দুটোই থাকে, কোনো সাইডই শূন্য হয় না, এই কারণে এর মান শূন্য বা অসীম হতে পারবে না। এখানে আচ্ছা, এইটা দেখো আগে, কেপি সমান কেসি আর টি টু দা পাওয়ার ডেল এন, কেপি সমান কেসি আর টি টু দা পাওয়ার ডেল এন। এখানে ডেল এন এর যে মান সেটা আমরা কি করব, উৎপাদ সমূহের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোল সংখ্যা। তাহলে আমি সবসময় কি বলছি এই অধ্যায়ে, আগে উৎপাদ তারপর বিক্রিয়ক, ভাগ দিলেও তাই বিয়োগ দিলেও তাই, আগে উৎপাদ তারপর বিক্রিয়ক। এখানে ডেল এন, এই যে ডেল এন এর মান কি করে বের করতে হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ করতে হবে। এখানে একটা উদাহরণ আছে, আমরা এই উদাহরণটা একটু দেখি। এই যে নিচের বিক্রিয়ায় কেপি এবং কেসির মান কোনটার ক্ষেত্রে সমান হবে এটা বলতেছে। এখন এই যে এখানে হাইড্রোজেন আছে 1 মোল, আয়োডিন আছে 1 মোল, তাহলে 1 আর 1 2 মোল আছে হচ্ছে বিক্রিয়কের সাইডে, উৎপাদের সাইডে কি আছে 2 মোল আছে। তাহলে আমি কি করব, সূত্র আমার বলতেছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এখন হচ্ছে আর টি টু দা পাওয়ার 0, আর টি টু দা পাওয়ার 0 সমান কি, এর মান হচ্ছে 1 বোঝায়। তাহলে থাকলো কি কেপি ইজ ইকুয়াল টু কেসি। ঠিক আছে, এখানে কেপি এবং কেসি এর মান কোনটাই সমান হবে, তাহলে আমি দেখবো কি দুইটারই মোল সংখ্যা সমান কোন উদাহরণে, কোন অপশনে, সেটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি বলি যে এবার কেপির মান নির্ণয় করো, তাহলে কেপির জন্য আমরা কি লিখবো, এই যে পাশে উৎপাদে দেখো উৎপাদের মোল সংখ্যা আছে দুইটা, 2 মোল আছে, তাহলে আমরা লিখবো এটিএম এর হোল স্কয়ার। নিচে আছে কি বিক্রিয়ক, এখানে নাইট্রোজেন আছে 1 মোল, তাহলে এর জন্য লিখলাম একবার এটিএম। আবার হাইড্রোজেন আছে কি 3 মোল, তাহলে এখানে লিখবো এটিএম এর কিউব। এখন তাহলে উপরে আছে হচ্ছে দুইটা, নিচে আছে 3 আর একটা 1টা, তাহলে কাটাকাটি করলে কি হবে, এটিএম টু দা পাওয়ার -2। হ্যাঁ, এই হচ্ছে এটা করার নিয়ম। যদি তাহলে কি শিখলাম, যদি এককবিহীন থাকে অপশনে তাহলে ওইটাই তোমার ফার্স্ট চয়েস, যদি এটিএম মানে এককবিহীন না থাকে তাহলে কিন্তু এরকম ম্যাথ মতন হিসাব মতন করতে হবে, এটিএম ইনভার্স স্কয়ার, এরকম অ্যান্সার আসবে সেক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখো কোন ক্ষেত্রে যে কেপি এবং কেসির ভিতর সম্পর্ক বলতেছে, ওই যে আমি যে বিক্রিয়াটা কেবল দেখলাম অ্যামোনিয়ার জন্য, সেটা হচ্ছে 2 মোল উৎপাদ আর এখানে 4 মোল টোটাল বিক্রিয়া, তাহলে আসবে কি ডেল এর মান আসবে হচ্ছে -2।
খ সঠিক উত্তর। আবার এইটা কি বলছে, এই বিক্রিয়াতে এখানে উৎপাদ আছে 3 মোল আর এখানে আছে হচ্ছে 2 মোল, তাহলে কি হবে কেপি সমান কেসি আর টি টু দা পাওয়ার 1 এরকম। ডেল এন এর মাইনাস মান কত হবে 3 মাইনাস 2, এখানে 3 এখানে 2, 3 মাইনাস 2 তাহলে 1। দেখো সাম্য ধ্রুবক কেসি এর গুরুত্ব বা তাৎপর্য, এই ক্ষেত্রে আমরা কি কি বলি, আমরা কেসি থেকে বিক্রিয়ার ব্যাপ্তি, তারপর বিক্রিয়ার দিক এবং ঘনমাত্রা সম্পর্কে ধারণা পেতে পারি। তাহলে নেমোনিক মনে রাখতে হচ্ছে বাগ দর্শন, বতে হচ্ছে ব্যাপ্তি, ঘতে ঘনমাত্রা আর দতে হচ্ছে দিক। ব্যাপ্তি, ঘনমাত্রা এবং দিক তিনটা জিনিস জানতে পারি আমরা কেসি থেকে, ব্যাপ্তি, ঘনমাত্রা এবং দিক। আচ্ছা, এই যে কেসি এর মান যদি 10 টু দ্য পাওয়ার -3 থেকে +3 এর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে বিক্রিয়ক এবং উৎপাদ দুটোই গণনাযোগ্য পরিমাণে আছে। যদি 10 টু দ্য পাওয়ার +3 এর থেকেও বেশি হয় তাহলে বুঝতে হবে যে উৎপাদ বেশি, অর্থাৎ বিক্রিয়া কেসি এর মান খুব বেশি, অর্থাৎ বিক্রিয়া প্রায় শেষ প্রান্তে চলে গেছে, এইটা বোঝানো হবে। যদি 10 টু দ্য পাওয়ার -3 এর থেকেও কম থাকে তাহলে বুঝতে হবে যে উৎপাদের চেয়ে বিক্রিয়কটা পরিমাণে বেশি আছে এবং বোঝা যায় যে বিক্রিয়া সামনের দিকে যাইতে চাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি বোঝায়। তাহলে 10 টু দ্য পাওয়ার -3 থেকে +3 এর মধ্যে থাকতে হবে, এর বাইরে গেলে গণনাযোগ্য নাই। এখানে আবার আছে, তাহলে আমি কেসি এর দিকে গুরুত্ব দেব। আমি একটাই মনে রাখবো, যদি কেসিটা বড় হয় তাহলে হচ্ছে সম্মুখ দিকে যায়, যদি সমান হয় তাহলে তো সাম্য অবস্থায়, যদি কেসিটা ছোট হয় তাহলে পশ্চাৎমুখী বোঝায়। ঠিক আছে, তাহলে আমি কেসি দিয়ে মনে রাখলাম। কিউসি আর কেসি এর ভিতরে সম্পর্ক আমি শুধু কেসি সাইডটা মনে রাখবো, কেসি বড় নাকি কেসি ছোট। আচ্ছা, এইটা একটা সুন্দর একটা উদাহরণ দেখো। এই উদাহরণের বেলায় ক্যালসিয়াম কার্বনেট এটি আছে সলিড, ক্যালসিয়াম অক্সাইড এটাও আছে সলিড, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড এইটা আছে গ্যাস। তাহলে আমি যখন কেসি হিসাব করব তখন কিন্তু শুধুমাত্র গ্যাসটা হিসাবে আসবে, তাহলে এইটা হবে কি কেসি সমান কার্বন ডাই অক্সাইড এই ব্র্যাকেট এইটুকু দিয়ে শেষ। উৎপাদ বাই বিক্রিয়ক, তাহলে উৎপাদটা উপরে, নিচে বিক্রিয়কের সাইডে দেওয়ার কিছু নেই, তাহলে ওইটাই হচ্ছে অ্যান্সার, কারণ কি বাকিগুলো গ্যাসীয় অবস্থায় নেই। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক কোনটা, আয়রন। মলিবডেনাম কি প্রভাবক সহায়ক। আচ্ছা, অটো প্রভাবক কোনটা, Mn2+, এরকম সব বক্স কোশ্চেন কিন্তু পড়ে ফেলতে হবে। দেখো পানির আয়নিক গুণফল এবং পানির অটো আয়নীকরণ কে কে আবিষ্কার করেন, কোলরাস এবং হেডউইলার। ওনারা বলেন অতি বিশুদ্ধ পানি অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে, এটাকেই বলা হয় পানির অটো আয়নীকরণ। পানি ভাঙলে কি হয়, H3O+ এবং OH এটা তৈরি হয়। আমরা পানির আয়নিক গুণফলকে KW দিয়ে প্রকাশ করে থাকি। এখন এই যে এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, দেখো যদি 25°C তাপমাত্রা তুমি চিন্তা করো তাহলে তখন H3O+ আর OH এই দুটা আয়নের মান সমান থাকে, সেই মানটা কত 10 টু দ্য পাওয়ার -7 মোলার। ঠিক আছে, 1 ইন্টু দিছে, অত কিন্তু আমাদের 1 দিয়ে বেশি বাড়ানোর দরকার নেই। KW কি হবে, H3O+ এবং OH এই দুটো গুণ করে দিতে হবে, তাহলে 10 টু দ্য পাওয়ার -7 আর 10 টু দ্য পাওয়ার -7 এই দুটো গুণ করলাম। তুমি জানো পাওয়ারে কিন্তু গুণ হয় না, 7 7 49 হবে না, বরং যোগ হবে, 7 আর 7 14 হবে। আর এছাড়া আমরা আগে কি পড়াইছি, KW KP KC এগুলো সব কিছু একক বিহীন, তাহলে শুধুমাত্র থাকবে পানির আয়নিক গুণফল কত 10 টু দ্য পাওয়ার -14, এটুকু থাকবে কিন্তু অপশন। আচ্ছা, আরেকটা জিনিস আসছে কি 25°C তাপমাত্রায় পানির মোলার ঘনমাত্রা কত, সেটা হবে 55.5 মোলার। এখানে হচ্ছে 1000 গ্রাম পার লিটার, ওটাকে 18.06 দিয়ে ভাগ দিতে হবে, সেক্ষেত্রে 55.5 আসে আর কি, করে দেখতে পারো। 5555 লক্ষ পানির অণুর মধ্যে একটি পানির অণু বিয়োজিত হয়ে সাম্য অবস্থায় থাকে। তাহলে আমরা যদি বলি বিয়োজিত ইস্টু অবিয়োজিত পানির অনুপাত, তাহলে বিয়োজিত হয়েছে কয়টা, একটা, আর অবিয়োজিত আছে কয়টা, 5555 লক্ষ। ঠিক আছে, তাহলে আগে বিয়োজিত বলছে পরে অবিয়োজিত বলছে, তাহলে 1 এত। যদি উল্টায় বলে অবিয়োজিত এবং বিয়োজিত পানির অনুপাত, তাহলে তোমারও কিন্তু দুইটি সাইড উল্টায় দিতে হবে। এর নিচে এই যে ছকটা আছে এখান থেকে আমি শুধু 25°এর মান 10 টু দ্য পাওয়ার -14 এটা পড়ে আসলাম, আর 100°তে যেটা 8.7 × 10 টু দ্য পাওয়ার -14 এই দুটো আমি পড়তে বলি। বিশুদ্ধ পানিতে কি হবে, H3O+ আর OH এই দুটো হচ্ছে √/KW, এই দুটো সমান হবে।
ঠিক আছে, মান হচ্ছে 10⁻⁻⁷ মান। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট। তাহলে যদি অম্লীয় বলে তাহলে H3O+ এইটা হবে পরিমাণে বেশি OH এর তুলনায়। যদি ক্ষারীয় হয় তাহলে H3O+ এইটা হবে কম, OH হবে বেশি। আর যদি নিরপেক্ষ হয় তাহলে তিনটাই সমান হবে একে অপরের। অম্লীয় হইলে H3O+, তার মানে এটাই কিন্তু আমার সেই H+, অর্থাৎ প্রোটন বা অ্যাসিড বোঝায়। এটা বড় হবে, OH ছোট হবে। ক্ষারীয় হইলে OH টা বড় হবে। এবার আসো অক্সফোর্ডের লঘুকরণ সূত্র। এই সূত্রটা দেওয়া হয়েছিল 1888 সালে। ঠিক আছে, এই সালটা একটা মজার সাল, 1-8-8-8। আমি একদিন পরীক্ষায় পাইছি, এটা দেখে রাখলে ভালো। অক্সফোর্ডের লঘুকরণ সূত্র, এটা শুধুমাত্র লঘু দ্রবণ, লঘু মৃদু তড়িৎ বিশ্লেষণ, মৃদু অম্লক্ষার এইসব ক্ষেত্রে প্রযোজ্য। আর সূত্রেও কি বলা হয়েছে, মূলত মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট। পানির অটো আয়নীকরণ কত, তাহলে 10⁻⁻14 দিতে হবে। আচ্ছা, এই কথাটা একটু দাগ দিবা, আমি মিস করছি। এদিকে এ সমান α²C, এটা লাইনটা একটু দাগ দিয়ে নিবা। তাহলে আলফা বলতে কি আমাদের সেই বিয়োজন ধ্রুবক, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা C, এর হচ্ছে এই যে বর্গমূল দিলাম, এরপর এই যে ব্যস্তানুপাতিক করলাম। ঠিক আছে, মোলার ঘনমাত্রা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার এইখানটা দেখো, 1 নাম্বার পয়েন্টে বলতেছে কোনগুলো প্রযোজ্য, এই যে টিক। 2 নাম্বারে বলতেছে কোনগুলো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই কারণে ক্রস। 1 নাম্বারে গুলো প্রযোজ্য বুঝাইছে, 2 নাম্বারের পয়েন্টে গুলো বুঝাইছে কখনো প্রযোজ্য নয়। তাহলে মৃদু অম্ল হলে প্রযোজ্য, মৃদু ক্ষারক হলে প্রযোজ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে অক্সফোর্ডের লঘুকরণ সূত্র প্রযোজ্য হবে। যদি অসীম লঘুতা হয় তাহলে প্রযোজ্য হবে না, মৃদু অম্ল হলে হবে না, মৃদু ক্ষারক হলে হবে না। অসীম লঘুতার মৃদু অম্ল বা মৃদু ক্ষারক, কারণ কি এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। মৃদু অম্ল মৃদু ক্ষারক হইলে নর্মালি হওয়ার কথা, কিন্তু সেটা যদি অসীম লঘুতায় পৌঁছায় যায় তখন আর প্রযোজ্য হবে না। এছাড়া তীব্র অম্ল তীব্র ক্ষার থাকলে তো কখনোই হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা ভালো জায়গায় পৌঁছাইছি। দেখো, আমরা এই যে Ka অ্যাসিডের শক্তিমাত্রা, এটা আমরা বলি। তো কি কি আছে, প্রথম আছে সবল অজৈব অ্যাসিড, তারপরে দুর্বল অজৈব অ্যাসিড, এরপর আছে দুর্বল জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি, যেটা COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড মূলক যেগুলো থাকে সেগুলো হবে সবসময় দুর্বল। ঠিক আছে, তাহলে যেগুলো COOH আছে এইগুলো আমরা একটু মুখস্থ করবো, বা জৈব রসায়নে আমরা যেগুলো পড়ছি এগুলো মূলত দুর্বল জৈবর ভিতর যাবে। এবার দেখো, সবল যদি অজৈব বলি তবে হাইড্রোজেন আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড। পার্থক্য কি, মানে ব্যতিক্রম হচ্ছে HF, এইটা কিন্তু এই দলে, দুর্বল অজৈব দলে, খুবই ইম্পর্টেন্ট। HF দুর্বল অজৈব দলে হচ্ছে HF, খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু হাইড্রোজেন আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড এগুলো কিন্তু সবলের দলে। বাকি থাকলো আর কি, দুইটা, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। তাহলে আমি কি করব, তিনটা ছকের ভিতর, মানে তিনটা ছকের তিনটা পার্টের ভিতর প্রথম পার্টটা আর লাস্ট পার্টটা, এই দুটো পার্ট পড়বো, মাঝখানের পার্ট তাহলে না পড়লেও চলবে। প্রথম কি শিখলাম, সব জৈব অ্যাসিডই দুর্বল অ্যাসিড, সবারই আছে কি COOH। ঠিক আছে, আর 1 নম্বরে কি আছে, সবল সবল অজৈব হাইড্রোজেন আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড এইগুলো হচ্ছে সবল, কিন্তু ক্লোরাইড কিন্তু দুর্বল। আর কি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। বাকি থাকলো যে সালফিউরাস অ্যাসিড, ফসফরিক, নাইট্রাস, এগুলো সবগুলোই হচ্ছে দুর্বল অজৈব অ্যাসিডের ভিতর। ছকের এই সাইডের কি পড়তে হবে, HCl এর এটা পড়বা। হ্যাঁ, 2.5 × 10⁻7 Ka এর মান। তারপর হচ্ছে এইখান থেকে দুইটা পড়বো, ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। দেখো প্রায় কাছাকাছি, 10⁻⁻4, আর এটা হচ্ছে 1.8 10⁻⁻5। তাহলে এখানে 4 আর 5 এই দুটো জাস্ট পড়বো। এখান থেকে আর একটু এটা বেশি দেখতে চাইলে দেখতে পারো, হাইড্রোজেন আয়োডাইড আমি বলতেছি যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, তাহলে এর মানটা কত। আর এটা একটু দেখতে পারো HF, এটা যেহেতু দুর্বলের ক্যাটাগরিতে ফেলছি তাহলে এটা কত। হ্যাঁ, তাহলে এই দুটো দেখতেছি আমি প্লাস এককে, প্লাস 10 আছে, এখানে 7 আছে, এগুলো কিন্তু 4 -4 -5 এরকম মাইনাসের দিকে এগুলো, তার মানে এরা দুর্বল দুর্বল মাইনাসের দিকে যারা আছে। এবার কি বলতেছে, অ্যাসিডের শক্তিমাত্রার নির্ভরশীলতা। এখানে কিন্তু তোমার 5টা পয়েন্ট বলছে, আর একটা পয়েন্ট কিন্তু বর্ণনার ভিতরে ওরা লিখছে, কিন্তু এখানে হেডলাইনে লিখতে ভুলে গেছে। আমি ওই পয়েন্টটা অ্যাড করে নিছি 6 নম্বরে, দিয়ে তোমরাও অ্যাড করে নিবা। কি, কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা,
তাহলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক প্রথম অর্থাৎ কে এর উপর নির্ভর করে। এরপর হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের আকার। হাইড্রোসিড মানে কি, হাইড্রোজেন আয়োডাইড, ক্লোরাইড, ব্রোমাইড, ফ্লোরাইড, এই যে চারটা দেখালাম এইগুলো। এরপর কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা, তারপরে কেন্দ্রীয় পরমাণুর আকার। এই ক্ষেত্রে আমরা 2 নম্বর পয়েন্টে চাই কি আয়নের আকারটা বড় হোক, ঋণাত্মক আয়নের। আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার চাই হচ্ছে ছোট হোক। তাইলে ওটা বড় হলে শক্তিশালী, এটা ছোট হলে শক্তিশালী। হ্যাঁ, এদের একটু প্যাচ আছে। এইটা বেশি আসে দ্রাবকের প্রকৃতি, ওরা বলে দেয় যে কোনটির উপর নির্ভর করে না, এই কোশ্চেন বলে দেয় যে দ্রবণের প্রকৃতি। ওকে, তাহলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক উপরে যেটা পড়লাম ওর উপর সরাসরি ওই ছকের কথা রেফার করতেছে। 2 নম্বরের থেকে অর্থাৎ আমাদের ভিতরে পড়তে হবে ঋণাত্মক আয়নের আকার। দেখো ঋণাত্মক আয়নের আকার কি হবে, ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে তত বিয়োজন ক্ষমতাও বেশি হবে। যেমন হচ্ছে এই যে হাইড্রোজেন আয়োডাইড, এটা আয়োডিন আগে আকারে বড়, তারপরে হচ্ছে ব্রোমিন বড়, তারপরে ক্লোরিন বড়, তারপর হচ্ছে ফ্লোরিন বড়। হ্যাঁ, আকারের দিক দিয়ে এখানে হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দেন দিছে, কারণ কি আগের তিনটা হচ্ছে সবল অ্যাসিড, তারপরটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন মনে রাখেন নেমোনিক কি হাই, প্রথমে কি বলতেছে হাই, তাহলে মনে রাখো যেটা হাই বলছি এটাই সবচেয়ে হাই, যেটা হাই বলছি এটাই সবচেয়ে বেশি হাই। আচ্ছা, এরপরে কি আছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা এই পয়েন্টটাই কি পাবো, দেখো HClO4, এখানে আমি কি পাইছি O4 আছে, তাহলে এখানে 4 দুগুণে 8টা অক্সিজেনের হচ্ছে জারণ সংখ্যা -8 আছে, একটা H প্লাস, তাহলে 8 এর থেকে 1 গেল, থাকলো কত +7। হিসাব করতে পারো এভাবে, এখানে 4 দুগুণে 8, এর থেকে গেল হচ্ছে 2, তাহলে থাকলো কি +6। সালফারের জারণ সংখ্যা এখানে কত +6, এখানে ক্লোরিনের কত +7। আবার এখানে দেখো 3 দুগুণে 6, তার থেকে গেল 1, তাহলে থাকলো 5। নাইট্রোজেনের এখানে কত +5। ঠিক আছে, এখানে তোমার 3 দুগুণে 6, এর থেকে 2 গেল, তাহলে সালফারের ক্ষেত্রে হচ্ছে +4। তাহলে আমরা দেখলাম কি যা 7 সে হচ্ছে বেশি সবল অ্যাসিড, তারপর 6, 5, 4 এভাবে গেছে। এই 3 নাম্বার পয়েন্টটা। এখন 4 নাম্বার পয়েন্টে এসে বলতেছে কি, যদি তোমার কেন্দ্রীয় পরমাণুর আকার, যদি এবার হচ্ছে পরমাণুর আকারটা ছোট হয় তাইলে চার্জের ঘনত্ব বৃদ্ধি পাবে এবং অ্যাসিডের তীব্রতাও সেরকম হবে। যেমন উদাহরণ কি আছে, এইটাই নাইট্রোজেনের এখানে +5, আবার এইটাই ফসফরাসের এখানে +5, তাইলে দুইটাই +5, ড্র হয়ে গেছে ম্যাচ। এবার কি হবে, টাই ব্রেকারে কি হবে, যেটার আকার ছোট আমি সেটারে বেশি শক্তিশালী ঘোষণা করে দেবো। তাহলে ওই যে গ্রুপ 15 মৌলদের ক্রম কি, নলকূপের পানিতে আর্সেনিক সর্বদা বেশি, তাই না? তাহলে সবচেয়ে ছোটকে নাইট্রোজেন, নলকূপের পানিতে আর্সেনিক সর্বদা বেশি, এই কারণে এখানে নাইট্রোজেনের যে যৌগটা সেটা হচ্ছে বেশি ছোট, এই কারণে এটার তীব্রতা বেশি হবে। আবার এখানে ঠিক আছে +3, এখানে +3, তাহলে নাইট্রোজেনটা ছোট, তাহলে এক্ষেত্রেও ফসফরাসের থেকে ওইটা বেশি ছোট, এই কারণে ওটা শক্তিশালী অ্যাসিড। পরের পয়েন্টে আসো, দেখো সালফার আচ্ছা এখানে আছে কি সালফার, সালফারের আছে হচ্ছে +4, এখানে আছে সেলেনিয়াম, সালফারের আছে +4। তাহলে এই ক্ষেত্রে এই এটা কি ছিল, নেমোনিক OSSE তে পড়ে, OSSE তে পড়ে গ্রুপ, এটা হচ্ছে 16 এর মৌলগুলো OSSE তে পড়ে। তাহলে দেখতেছি সালফারের আকার ছোট, সেলেনিয়ামের আকার বড়, তাহলে সালফার যেহেতু ছোট এইটাই বেশি শক্তিশালী অ্যাসিড হবে। এই ক্ষেত্রেও দেখতেছি যে ক্লোরিন ছোট, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে আমি যদি এইভাবে লিখতাম হাইড্রোজেন আয়োডাইড, তাহলে হাইড্রোজেন ব্রোমাইড, হ্যাঁ, এইগুলোর বলা হয় কি হাইড্রাসিড, আর এইগুলোর বলা হয় হচ্ছে অক্সো অ্যাসিড। এই ক্ষেত্রে কিন্তু ক্লোরিনটা জিতে গেছে, কারণ এই ক্ষেত্রে আমি ছোট চাইছি, আর এই ক্ষেত্রে আমি হাই, হাই যেটা হাই বলছিলাম সেটাই সবচেয়ে হাই, তাহলে ওইটারই বড় ঘোষণা করে দিচ্ছিলাম, কারণ কি ওটার ঋণাত্মক আয়নের আকারটা বেশি বড়, এই কারণে। তাহলে আমরা হচ্ছে পয়েন্ট 3 নাম্বার পয়েন্টটাও দেখলাম যে HClO4 হচ্ছে সবচেয়ে সবল অ্যাসিড, 4 নাম্বার পয়েন্টে দেখলাম HClO4 সবচেয়ে সবল অ্যাসিড। এই কারণে আমাদের যখন বলবে যে কোনটি সবচেয়ে সবল অ্যাসিড, নিজের কোন অ্যাসিডটির তীব্রতা সবচেয়ে বেশি, তখন আমি বিনা চিন্তায় নিশ্চিন্তে HClO4ই দাগায় আসবো, কারণ কি পয়েন্ট 3 তে ওরা জয়ী, পয়েন্ট 4 এও ওরা জয়ী হয়েছে। এরপর দেখো বলতেছে যে
কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখানে তিনটা উদাহরণ আমার দেওয়া আছে, তিনটারই হচ্ছে +3 +3 +3, জারণ সংখ্যা তিনটারই সমান। তাইলে এখানে বোরন, ফসফরাস এবং ক্লোরিনের জারণ সংখ্যার মান +3, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান কত? বোরনের হচ্ছে 2, ফসফরাসের হচ্ছে 2.1, আর ক্লোরিন হচ্ছে 3। তাহলে বেশি কার? ক্লোরিনের। এই কারণে ক্লোরিনের যেটা ওইটা বেশি শক্তিশালী। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা, এটা যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে সবচেয়ে সবল অ্যাসিড। পরের পয়েন্টে এসে দেখো, পানিতে অ্যাসিটিক অ্যাসিড এটা একটা দুর্বল অ্যাসিড, কিন্তু অ্যামোনিয়া দ্রবণে যখন দিবা তখন এটা একটা তীব্র অ্যাসিড হবে। তাহলে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রবণের প্রকৃতির উপর কিন্তু নয়। কোশ্চেনে করে দেয় দ্রবণের প্রকৃতি, এটা হচ্ছে ভুল, দ্রাবকের প্রকৃতি বলবা। তাহলে হয়ে গেল 6টা বিষয় আমাদের পড়া শেষ। যদি বলে ক্ষারকের শক্তিমাত্রা নির্ভরশীলতা, তাহলে এখানে 3টা বিষয় আছে। একটা হচ্ছে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা, 2 নম্বর হচ্ছে বিয়োজন ধ্রুবক, 3 নম্বর হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই 3টা পয়েন্ট আছে, ভিতরে পড়ার কিছু নেই, হেডলাইন পড়বা 3টা। এই যে ছক, এটা রিডিং পড়বা, এসব জানো তোমরা, পড়ানো হয়ে গেছে। দেখো নিচের কোনটা অধিক তীব্র অ্যাসিড? তাহলে আমি বলছি কি আমার পড়ানো শেষ, তাই না? তীব্র অ্যাসিড বললে HClO4, HClO4 নিশ্চিন্তে। এবার কিন্তু আবার তুমি বললো না যে নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড, কোশ্চেন দেখি আবার ধাপায় পড়ো না। এই ক্ষেত্রে কি আছে আমরা জানি, এটা হবে +7, ক্লোরিনের এখানে হবে +7। আবার এখানে সালফার আছে কত? 4 দুগুণে 8, তার থেকে নেই 6, তার থেকে নেই 2, তাহলে +6 সালফারের। এখানে আছে কত? 4 দুগুণে 8, তার থেকে গেল 1, তাহলে এখানে হবে +7। ওকে, আর এখানে বের হয়েছে কত? এই যে আমি বের করে রাখছি 5, এই যে 3 দুগুণে 6, আর এখান থেকে গেল 1, তাহলে থাকলো কত? 5। তাহলে এটা হচ্ছে 7, 6, 7, 5, তাহলে এই 4টা রকম পাইছি। তাহলে এর ক্ষেত্রে এটাই হবে দুর্বলতম, যেটা সবচেয়ে কম পাইছি। নিচের কোনটি অম্লক্ষার যুগল? তাহলে দেখো এই যে পানির সাথে একটা প্রোটন যদি যোগ করো তাহলে হচ্ছে H3O+ হয়, এই কারণে হচ্ছে ওর অনুবন্ধী অ্যাসিড, অর্থাৎ কিনা অম্লক্ষার যুগল, ওটা ঘোষণা করে দেবো। অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব। তো প্রথমে যে জিনিসটা দেখানো হয়েছে, এখানে দেখো HCl, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি হয়, তার মানে একটা প্রশমন বিক্রিয়া। তাহলে আমি যখন আচ্ছা অ্যাসিডের ক্ষারকত্ব বের করব, যখন বের করতে যাব তখন হচ্ছে এই যে একটা করে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে দেখবো ওই যৌগটা। তো যদি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে তাহলে ওর ক্ষারকত্ব 2, 3 মোল লাগলে 3, যদি আবার 2 মোল লাগে তাহলে 2, যদি 6 মোল লাগে তাহলে তার ক্ষারকত্ব 6। এইভাবে আর কি করে জিনিসটা ডিপেন্ড করে। HCl এর ক্ষারকত্ব কত? 1। তারপরে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? দেখো 2। মনে রাখা যায় কি, টেকনিকে চলে আসি, এখানে একটা H আছে তাহলে এর 1, এখানে 2টা H আছে তাহলে এর হচ্ছে 2। আবার নিচে দেখো কার্বন ডাই অক্সাইডের কত? 2, P2O5 এর কত? 6। হ্যাঁ, বেসিক হচ্ছে তোমার এই যে বিক্রিয়া করে দেখা, সমতা করে দেখা যে কত মোল লাগতেছে। আচ্ছা বাকি রইল H3PO4, H3PO3। এই সব ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে আমরা মনে রাখবো যতটা এখানে অক্সিজেন আছে তার থেকে হবে 1 কম। এখানে 3টা অক্সিজেন আছে তাহলে এর ক্ষারকত্ব হবে 2, এখানে 4টা অক্সিজেন আছে তাহলে এর ক্ষারকত্ব হবে 3। যতটা অক্সিজেন আছে তার থেকে 1 কম। উপরে একটু যাই, এখানে দেখো H3PO4 আছে, H3PO4 লেখাটা বোঝা যাচ্ছে কিনা জানি না, H3PO4 তাহলে 4 থেকে 1 কম, এর হবে 3। H3PO3 এখানে 3 আছে তাহলে এর হবে 2। আবার যদি থাকে H3PO2 তাহলে এর হবে 1। এভাবে করে যতগুলো অক্সিজেন আছে ফসফরিক অ্যাসিডের বেলায় তার থেকে হবে 1। এরপরের টপিক কি? ক্ষারকের অম্লত্ব। তাহলে দেখো আগের মতনই আমি একটা ক্ষার দিয়ে HCl এর সাথে বিক্রিয়া করব, যদি 2 মোল লাগে তাহলে সেই ক্ষারকের অম্লত্ব হচ্ছে 2।
যদি 3 মোল লাগে তাহলে 3, যদি 6 মোল লাগে তাহলে হচ্ছে তার 6। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার টেকনিকে চলে আসি। যদি হাইড্রোক্সাইড থাকে তাহলে হচ্ছে 1 দিয়ে গুণ করতে বলতেছি, আর যদি শুধু অক্সিজেন থাকে তাহলে 2 দিয়ে গুণ করতে বলতেছি। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে 1 মোল হাইড্রোক্সাইড লাগে, এই কারণে হচ্ছে 1। ক্যালসিয়াম অক্সাইড এখানে হচ্ছে একটাই অক্সিজেন আছে, এই কারণে হচ্ছে 2 1 2। একটা ওইসে আছে তাহলে 1 অক্ষে 1। যদি শুধু অক্সিজেন থাকে তাহলে 2 দিয়ে গুণ করতে বলছে, তাহলে 2 1 2। আবার এখানে 3টা ওইস আছে, ওইস থাকলে হচ্ছে 1 দিয়ে গুণ, তাহলে 3 1 3 হবে। এবার হচ্ছে 3টা অক্সিজেন আছে, অক্সিজেন থাকলে বলছি 2 দিয়ে গুণ করতে, তাহলে 3 দুগুণে 6, এর হবে অম্লত্ব হবে 6। দ্রবণের পিএইচ, পিএইচ স্কেল। তাহলে দেখো ড্যানিশ প্রাণ রসায়নবিদ সোরেনসেন, তাহলে সোরেনসেন হচ্ছে পিএইচ স্কেল আবিষ্কার করেন। এটাকে বলা হয় কি পুশেন্স অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন, এই বলেও ডাকা হয় পিএইচ কে, পুশেন্স অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন। এখানে একটু পিএইচ স্কেল দেওয়া আছে, এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন করে দেয়, একটু পড়তে পারো। ব্ল্যাক কফি, ব্ল্যাক কফির পিএইচ কত? 5। আবার মিল্ক অফ ম্যাগনেসিয়া এটা হচ্ছে 10.5। হাউস হোল্ড অ্যামোনিয়া এটা কিন্তু 11 বুঝাতে চাইছে, 11.9, 11.9 করে নাও, 1T.9 দেওয়া রয়েছে আর কি, টাইপিং একটু মিস্টেক আছে। 3টা পড়বা এখান থেকে, ব্ল্যাক কফি, মিল্ক অফ ম্যাগনেসিয়া, হাউস হোল্ড অ্যামোনিয়া। এখানে আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, পিএইচ আর BOH এই দুটো যোগ করলে আসে 14, তাহলে পিএইচ হয় সবসময় 0 থেকে 14 এর মধ্যে। এখন দেখো এই যে 0 1 2 এই পর্যন্ত ধরা হয় হচ্ছে তীব্র অম্ল, তারপরে মোটামুটি 2 থেকে 7 পর্যন্ত এই পর্যন্ত ধরা হয় মৃদু ক্ষার, এই পাশে 12 থেকে 14 পর্যন্ত তীব্র ক্ষার, আর এখানে 7 থেকে 11 পর্যন্ত, 7 থেকে 11 পর্যন্ত ধরতে পারো হচ্ছে মৃদু ক্ষার। তাহলে এখানে 0 1 2 হচ্ছে তীব্র অম্ল, 3 থেকে 7 পর্যন্ত মৃদু অম্ল, এভাবে করে ধরা হয়, একটু দেখে রাখতে পারলে। এখানে আবার সহজ কথা যে পিএইচ 7 হলে সেটা নিরপেক্ষ দ্রবণ, 7-এর কম হলে অম্লীয়, আর 7-এর বেশি হলে সেটা বলা হয় ক্ষারীয় দ্রবণ। এই কোশ্চেনটা বেশ মজার একটা কোশ্চেন। দেখো নিচের কোন মানের জন্য পিএইচ দ্রবণের জন্য H+ আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি? তাহলে আমি পিএইচ হিসেবে চাই কি যেটা সবচেয়ে বেশি অ্যাসিডিক, যার মানে পিএইচ যেটা সবচেয়ে কম সেটাই হবে সবচেয়ে বেশি H+ আয়নের ঘনমাত্রা পাওয়া যাবে। 5.5 আছে, 7.4 আছে, 9.5 আছে, তাহলে এইগুলো থেকে যেটা কম 2.3, এখানে H+ আয়নের ঘনমাত্রা বেশি। আর কি হয় পিএইচ আর পি অফ ওইচ এই দুটো যোগ করলে পি অফ কে ডাব্লিউ এর সমান হয়, যেটা মান হচ্ছে 14। আচ্ছা, জলীয় দ্রবণে অ্যামোনিয়া আয়নের ঘনমাত্রা এত হইলে পিএইচ কত? এইগুলো হচ্ছে আমি এখন একটা শীটে চলে যাব, আমার শীটে সব ধরনের ম্যাথ সলভ করে দেয়া আছে। ধরো এটা ঘনমাত্রা দেওয়া আছে তোমার 10 টু দ্য পাওয়ার -4 দেওয়া আছে, -4। তাহলে ওই যে -4 যেটা পাওয়ার আকারে ছিল ওইটাই হচ্ছে ওই দ্রবণের পিএইচ। পরেরটাই কি দেওয়া আছে, কারণ কি এখানে আবার একটু কথা আছে, সেটা হচ্ছে এটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি করলাম 10-এর পাওয়ার যেটা আছে ওইটাই হচ্ছে সরাসরি নিচে নামাই দিলে ওইটাই হয়ে যাবে তার পিএইচ। কারণ কি নেগেটিভ লগ ওই করলে কিন্তু এই রকমই আসবে। দেখো 10 টু দ্য পাওয়ার -3, তাহলে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এর পি অফ ওইচ যেটা পাবো পি অফ ওইচটা হবে 3, আর পিএইচ হবে কি পিএইচ হবে 11, কারণ কি 14 মাইনাস হচ্ছে 3, তাহলে পাওয়া যাবে 11। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের বেলা ক্ষার এই জন্য। ওকে, এরপর দেখো যদি আমি HCl দিয়ে বলি যে 1 মোলার ঘনমাত্রা, 1 মোলার ঘনমাত্রা, তারপরে 0.1 মোলার ঘনমাত্রা 0.01 দিলাম, 0.001 দিলাম, এভাবে ঘনমাত্রা আর কি 10 ভাগের করে 10 ভাগ করে কমাতে থাকলাম, তখন 1-এর জন্য পিএইচ হবে 0, পিএইচ হবে 0। যদি 0.1 হয় তাহলে পিএইচ হবে 1,
0.01 হলে পিএইচ হবে 2, 0.001 হলে পিএইচ হবে 3। মানে টেকনিকটা হচ্ছে দশমিকের পর যে কয় ঘর থাকবে পিএইচ হবে তত, যদি 1 দিয়ে শেষ হয়। হ্যাঁ, HCl এর বেলায়, এটা অবশ্যই অ্যাসিডের বেলায় দশমিকের পর এখানে কোনো ঘর নাই, এই কারণে 0। এটা দশমিকের পর 1 ঘর আছে, এই কারণে 1। দশমিকের পর 2 ঘর আছে তাহলে 2, 3 ঘর আছে তাহলে 3। আবার আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইডের বেলায় পিএইচ কত, তখন এটা কি করতে হবে, দেখো দশমিকের পর 2 ঘর আছে তাহলে পি অফ ওইস হবে হচ্ছে 2। আর পিএইচ করতে গেলে কি করতে হবে, আমার 14 থেকে ওই 2 বিয়োগ দিতে হবে, তাই না? যেহেতু ক্ষার হলে 14 থেকে বিয়োগ দেওয়া লাগে, তাহলে এটা 2 হলে ওটা হবে 12। এরপরে যদি হয়, আচ্ছা এই জায়গা থেকে আমরা আবার দেখবো, যদি সালফিউরিক অ্যাসিডের বেলায় বা এরকম যদি বলে যে কোনো দ্বি ক্ষারকীয় অ্যাসিড এর বেলায় যদি হয়, তাইলে 0.05 এর উপরে দেওয়া আছে বা 0.005 দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে বেসিক কি ছিল আমাদের, যে ঘনমাত্রা আছে ওদের 2 দিয়ে গুণ করতে হয়, তারপরে হচ্ছে এরকম 0.001 এরকম টাইপের কিছু একটা আসে, ওইখান থেকে বের করতে হয়। এখন অনির্বাণ স্পেশাল কি বলতেছি, দশমিকের পরে এবং 5-এর আগে যে কয়টা জিরো থাকবে পিএইচ হচ্ছে তত, একদম শর্টকাট। এখানে আমি তাকাই দেখে বলতে পারতেছি যে একটা জিরো আছে, তাহলে এর পিএইচ হবে 1। এখানে দেখে বলতে পারতেছি যে দশমিকের পরে এবং 5-এর আগে 2টা জিরো আছে, তাহলে এর পিএইচ হবে 2। বুঝতে পারলাম? তাহলে যদি দশমিকের পরে 1 থাকে 0.001, তাহলে হবে কি 1, 2, 3 ঘর আছে, তাহলে ওর পিএইচ হবে 3। আর দশমিকের পরে যদি বলে 0.005, তাহলে কি হবে, 2টা জিরো আছে তাইলে 2। এক্ষেত্রে কিন্তু 5 আমি আর কাউন্টে আনবো না। তারপর এখানে দেখো 0.2 যদি মোলার হয় সেটা হবে 0.69, আর 0.02 মোলার হলে 1.69 বা 1.7 ধরে বলতে পারো তুমি। হ্যাঁ, এই দুটো একটু মুখস্থ। 0.1 এর রুল দেখলাম, 0.05 এর রুল দেখলাম, 0.02 রুল দেখলাম। তাহলে এবার বলতেছে 0.02 সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখেও আমি বুঝে ফেলছি ক্ষার। তাহলে কি করব, এখানে আছে কি, এই যে আমি দেখতে পাচ্ছি 1.7, 14 মাইনাস 1.7, হ্যাঁ তাহলে হবে কি 12.3। ওকে, এরপর আরেকটা রুল আছে, এটা আগে থেকে একটু কঠিনের দিকে যাবে। দেখো এক্ষেত্রে আমার লগ এর মান মুখস্থ করতে বলতেছি আমরা। লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 গেলে 0.3, লগ 3 গেলে 0.5, লগ 4 এ গেলে 0.6, লগ 5 এর মান 0.7, 0.8। এবার হচ্ছে তাহলে এখান থেকে 5, 6, 7, 8 এই চারটা কি এক এক করে বাড়িছে। হ্যাঁ, প্রথমে কি ছিল, লগ 1 এর মান 0, মুখস্থ করার সাথে সাথে লগ 1 এর মান 0, লগ 2 এর মান কত 0.3, তারপরে এটাই 0.5, হ্যাঁ লগ 3 তে 0.5, এবার এক এক করে বাড়লো 0.6, 7, 8 হয়ে গেল। এরপর এগুলো হচ্ছে 0.05 করে বাড়বে, মানে 80-র পর ধরো 85, 85-র পর 90, 90-এর পর 95 এভাবে। আর যদি বলি লগ 10 সেটার মান হচ্ছে 1। ঠিক আছে, এই লগের মান আপাতত এখান থেকে দেখে দেখে করো আমার সাথে সলভ। আমি বলছি কি HCl এর বেলায় যদি 2 × 10⁻³ মোলার হয়, তাহলে আমাদের রুল কি ছিল, এক নম্বরে আমি কি শিখছিলাম, পাওয়ারের উপর যদি -3 থাকে তাহলে এই যে আগে পাওয়ারটা বসাবো, এবার সামনে যে মানটা আছে ওইটা হচ্ছে লগ হিসেবে বসবে। বুঝতে পারছি? যেটা পাওয়ার হিসেবে ছিল ওইটা আগে বসে যাবে, আর যেটা গুণ হিসেবে সামনে ছিল ওইটা লগ হিসেবে পরে বসবে। তাইলে এখানে 3 বসলো। এরপর হচ্ছে লগ 2, এই যে লগ 2 এর মান হচ্ছে 0.3, তাহলে এই যে 0.3 বসে দিলাম, তাহলে বিয়োগ করলে কত থাকে 2.7। এটা অ্যান্সার। HCl বলছে। এখানে কি হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বলছে 10⁻⁴ আছে, তাহলে আগে বসালাম 4, সামনে ছিল 8, তাহলে এরপরে বসবে লগ 8। দেখো লগ 8 এর মান কত, লগ 8 এর মান হচ্ছে 0.9, তাহলে এই যে 0.9 এখানে বসাই দিলাম, থাকলো কত 3.1। এটা কিন্তু অবশ্য পি অফ ওইস বেরোইছে। পিএইচ বের করার জন্য কি করতে হবে, আমার আবার 14 দিয়ে বিয়োগ করতে হবে, 14 থেকে 3.1 বিয়োগ করলে 10.9 আসলো। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া এইসব বড় বড় ম্যাথও করা সম্ভব। এই আর একটা সূত্র আছে, মানে শীট আছে, এখানে তোমার
আগের গুলো সেম, 10⁵ আছে তাহলে 5, 9 থাকলে 9 বসে গেল। তারপরে যেহেতু ওএইচ আছে 14 দিয়ে বিয়োগ, ঘনমাত্রা 0.1 এর হিসেবে থাকলে যে কয় ঘর থাকবে দশের মুখের পর সেগুলো বসে যাবে। 0.2 এর রুল হলে 0.69 আর 0.02 হলে 1.7, এই দুটো মান মনে রাখবো। সালফিউরিক অ্যাসিডের বেলায় কি 0.5 হলে 1, 0.005 হলে পিএইচ হবে 2। এক্ষেত্রে পাওয়ার রেটটা ঠিকভাবে করলাম, আগে পাওয়ার বসলো 4, তারপরে কি বসলো লগ 8.2। আবার এখানে কি আছে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হবে 14 থেকে 3 - 1, হ্যাঁ ওটি বিয়োগ দিলে যতটুকু থাকে তাই। এখানে হচ্ছে লগের মান, সরি লগের মান এই যে এখানে আবার দেয়া আছে, এই পৃষ্ঠায় দেয়া আছে। এই ছবি তোমরা চাইলে আমি গ্রুপে পোস্ট করে দেব, বা হচ্ছে কমেন্ট বক্সে আমি এখানে পোস্ট করে দিতে পারি। এটা হচ্ছে আমার কোচিং এর নাম এবং ফোন নাম্বার। দেখো এই আর একটা রুল আছে, এই ক্ষেত্রে কি করতে হবে, 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড, তাইলে এরকম পার্সেন্ট থাকলে আগে আমরা ঘনমাত্রা বের করে নিতে চাই। ঘনমাত্রা বের করার সূত্র কি, 10x/m, শর্টকাট হচ্ছে 10x/m। 10 বসালাম, x বলতে হচ্ছে এই যে 2.5 যে ম্যাথটা দেওয়া থাকবে এটাই হচ্ছে x এর মান, বাই m সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর কত 40, তাইলে উপরে হলো 25, নিচে হলো 40, কাটাকাটি করলে 5 দিয়ে কাটছে, তাহলে 5 5 25, 5 4 40, ভাগ করলে 0.625 আইছে। এইবার এইটারে দিয়ে তুমি ইয়ে করে নেবা, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে নিবা। তাহলে এক ডিজিটের পর দশমিক আছে না, তাহলে তুমি দশমিক এক ডিজিট সরালে 10⁻⁻1 হবে। এবার দেখো তোমার রুলে পড়ে গেছে 10⁻⁻1 যদি হয় তাহলে আগে 1 বসালাম, তারপরে বসালাম লগের মান, লগ হচ্ছে 6.2, তাহলে আগে 1 বসালাম, লগ 6 এর মান কত, এই যে এখানে দেখো দেখা যাচ্ছে যে 0.8, এই যে 0.8, তাহলে থাকলো কত 0.2। যেহেতু এটা হচ্ছে একটা খাট, তাহলে আবার 14 দিয়ে বিয়োগ করতে হবে, এটুকু ভোলা যাবে না। অপশনে কিন্তু 2.8 ও দেওয়া থাকবে, সমস্যা ওই জায়গায়। হ্যাঁ, এখান থেকে 14 থেকে 0.2 বিয়োগ করলে থাকলো হচ্ছে 13.8, এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে শীট কমপ্লিট হয়ে গেল। তাহলে পিএইচ এর ম্যাথ আমরা মোটামুটি প্রায় সব করে ফেলছি, এগুলো কিন্তু এখন তুমি হাতে করতে পারবা। হিসাব করো, তাহলে এখানে কি বলছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা খেয়াল রাখতে হবে। এখানে বলছে এত, তাহলে দেখো আগে আমি বসাবো কি 5 মাইনাস লগ 3, লগ 3 এর মান কত 5 মাইনাস লগ 3 হচ্ছে 0.5, তাহলে থাকলো কত 4.5। দেখো 4.5 মিলছে না আমার উত্তর। এখানে ঘনমাত্রা দেয়া আছে, এগুলো সব আমাদের মোটামুটি করা হয়ে গেছে। আচ্ছা, এটা একটু দেখতে হবে। আচ্ছা, একটা পিএইচ এর মান 3 বলতেছে আর একটা 6 বলতেছে, দুটি ঘনমাত্রা দেয়া আছে, কোনটি বেশি অম্লীয়, তাহলে যেটা পিএইচ কম সে কিন্তু বেশি অম্লীয়, তার H+ আয়নের ঘনমাত্রা বেশি। ঠিক আছে, এবং কত গুণ বেশি অম্লীয় এটা বের করার জন্য আমরা কি করছি, যে 10⁻, এরকম হিসেবে লিখে ভাগ দিচ্ছি। ঠিক আছে, যদি আমি পিএইচ 3 বলি তাহলে এভাবে উল্টা আমরা লিখতে পারি না, যে 10⁻⁻3, যদি 6 বলি তাহলে 10⁻⁻6 বলতে পারি। আমি যে 1 নম্বর যে রুলটা শেখালাম সেটা জাস্ট অপোজিট করছে, এবার ভাগ দিছে, 3 রে 6 দিয়ে ভাগ করছে, তাহলে থাকলো কত +3 থাকলো, অর্থাৎ কি না প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণের থেকে 1000 গুণ বেশি অম্লীয়। পিএইচ 3 সে হচ্ছে পিএইচ 6 এর থেকে 1000 গুণ বেশি অম্লীয়। এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য, দেখো এখানে একটা 0 আছে তাহলে পিএইচ 1, এখানে 2 ঘর আছে দশমিকের পর, তাহলে এগুলো পিএইচ 2। এই যে সোডিয়াম ক্লোরাইড, তারপর পটাশিয়াম ক্লোরাইড, এরপর আছে কি সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, মনে রাখবো কি দুইটা ক্লোরাইড দুইটা নাইট্রেট, এইগুলো পানিতে দ্রবীভূত হয়ে নিরপেক্ষ দ্রবণ তৈরি করে। তার মানে বলবে কি যে এর পিএইচ কত, বলবো যে 7। সোডিয়াম ক্লোরাইডের পানিতে এই দ্রবণের পিএইচ কত, বলতে হবে 7। এভাবে কোশ্চেনটা আসবে। এরপর দেখো এই যে অনুরূপ ভাবে এই যে তিনটা অ্যামোনিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট এবং জিঙ্ক ক্লোরাইড, এইগুলো একদম মিশ্রিত হয়ে অম্লীয় দ্রবণ তৈরি করে। তাহলে এইখানে যদি আমাদের দেয় তাহলে বলবে কি
যে এগুলোর পিএইচ কত, আমি বলবো এরকম যে লেস দেন 7, লেস দেন 7। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সাবধান, এক্ষেত্রেও কিন্তু দুইটা নাইট্রেট একটা ক্লোরাইড আছে। আচ্ছা, এরপর দেখো এই যে সোডিয়াম সালফাইড, তারপরে হচ্ছে সোডিয়াম ফসফেট, আবার কার্বনেট, তারপরে সায়ানাইড, তারপরে এই জিনিসগুলো এগুলো হচ্ছে ক্ষারীয় দ্রবণ তৈরি করে, অর্থাৎ পিএইচ গ্রেটার দেন 7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন আসবে কোনটা নিরপেক্ষ, কোনটা অম্লীয়, আর কোনটা ক্ষারীয় দ্রবণ তৈরি করে। ইম্পর্টেন্ট একটা টপিক। এই যে কোশ্চেনটা দিছে একটু আগে তোমাদের সলভ করাইছি যে 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে, একটা জিরো আছে তাহলে পিএইচ হবে 1। বাফার দ্রবণ, তাহলে মানুষের রক্তের বাফার হচ্ছে 7.4 আর হচ্ছে 0.5 এর বেশি পরিবর্তিত হলে জীবন সংকটাপন্ন হয়। হ্যাঁ, এরপরে একটা লাইন আছে, এখানে একটা তাহলে দাগ দিই, সব ওষুধ ইনজেকশন প্রস্তুতিতে এর গুরুত্ব অধিক। এখন একটা এক্সট্রা ইনফো আছে, সেটা হচ্ছে আইভি স্যালাইন। আইভি স্যালাইনের বেলায় হচ্ছে তোমার হবে কত 7.3 থেকে 7.5 এই রেঞ্জটা হবে আইভি স্যালাইনের পিএইচ রেঞ্জ। ঠিক আছে, অর্থাৎ কিনা আমাদের যে স্বাভাবিক পিএইচ রেঞ্জ 7.4 এর থেকে 0.1 প্লাস এবং 0.1 মাইনাস, এই হিসাবে থাকবে আইভি স্যালাইনের পিএইচ মানটা। একটু মনে রাখবা, বইতে লিখে রাখবা। এবার বাফার দেখো, বাফার বলতেছে দুই শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে বাফার শ্রেণী দুই শ্রেণীতে বিভক্ত, একটা অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার দ্রবণ যেটা সেটা হবে দুর্বল অ্যাসিড এর সাথে অনুবন্ধী ক্ষারক, এবং ক্ষারীয় বাফার হবে দুর্বল ক্ষারক এবং অনুবন্ধী অ্যাসিড। তার মানে আমি কি বুঝলাম, যে শ্রেণীর বাফার, যেটা যে শ্রেণীর বাফার তার সেই অংশটা দুর্বল। ঠিক আছে, যদি দুর্বল অ্যাসিড হয় তাহলে সেটা অম্লীয় বাফার, দুর্বল ক্ষারক হলে ক্ষারীয় বাফার। এখন উদাহরণ দেখো, দুইটা করে উদাহরণ দিয়ে আছে উভয় ক্ষেত্রে। এর ভিতর এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, আমি লিখে রাখছি কি মানব, এটা কি বাইকার্বনেট কার্বনিক অ্যাসিডের বাফার, এটা মানব দেহে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাই এমসিকিউ তে আসছে কয়েকবার। আর বাকিগুলো তুমি হচ্ছে দেখলে মনে হয় বুঝতে পারবা যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলছে, তার মানে এটা কি, এটা হচ্ছে ক্ষারক এবং কি দুর্বল ক্ষারক, তাহলে এটা হচ্ছে ক্ষারীয় শ্রেণীর বাফার। ঠিক আছে, এখানে হচ্ছে CH3COOH বলছে, তার মানে হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড, তার মানে ওটা অবশ্যই হচ্ছে অম্লীয় বাফার তৈরি করবে। নিচে যে পয়েন্ট গুলো আছে 5টা, এগুলো রিডিং করলেই হচ্ছে বাফার দ্রবণের সাধারণ বৈশিষ্ট্য, এগুলো লাগে না। বাফার দ্রবণের হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ, এটা ইম্পর্টেন্ট। এই যে পিএইচ সমান পি অফ কে প্লাস লগ অফ লবণ বাই অম্ল, লবণ বাই অম্ল, তাহলে উপরে সল্ট নিচে অ্যাসিড, এটা কিন্তু আমার বারের কোশ্চেন। পিএইচ সমান পি অফ কে প্লাস লগ অফ লবণ বাই অম্ল। এখানে একটা দ্রবণের ওএইচ এর ঘনমাত্রা হলে পিএইচ কত, এখন কি পারবো এটা করতে? এখানে আছে কি, এখানে যে পাওয়ার 1 আছে, তাহলে আমি আগে নেব 1 মাইনাস কি লগ 3, 3.4 আছে, ওগুলো পয়েন্টের মান কিন্তু আমরা জানি না, অত সূক্ষ্ম আমরা পড়িনি, আমরা জাস্ট মনে রাখবো যে লগ 3। হ্যাঁ, এবার কি হবে, যেটা বের হবে সেটা হচ্ছে আবার 14 থেকে বাদ দেওয়া লাগবে। তাহলে এই দেখো 14 এর কাছাকাছি, হ্যাঁ খুব কাছাকাছি মান আছে ওই একটাই, এই কারণে আসলে পিএইচ এর মানে লগের মানগুলো মুখস্থ না করেও পারা যায়, পারা সম্ভব। ঠিক আছে, একটু বুদ্ধি খাটালেই পারা সম্ভব। এখানে আমার স্টুডেন্ট হচ্ছে তুল্য ভর এর একটা ছক বানাইছিল, এটা এই অধ্যায়ের নাই, এই কারণে আমি এর ভিতর যাবো না। এখানে পি অফ কে দেখো, বাফারের দুর্বল অ্যাসিডটির পি অফ কে এর মান ঈপ্সিত মানের থেকে +-1 রেঞ্জের ব্যবধানে থাকে, +-1। এইটা হচ্ছে আমার মতে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু কোনো কোনো কোচিং এ এর থেকেও কোশ্চেন করে। ছকটা আমি স্কিপ করলাম। আচ্ছা, নিচের কোনটি উভধর্মী, এটা প্রথম অধ্যায়ের জিনিস, এর সাথে আমি কি প্লাস মানে একটা প্রোটন যোগও করতে পারি বিয়োগও করতে পারি। হ্যাঁ, এই কারণে বাইকার্বনেটটা হচ্ছে উভধর্মী, প্রথম অধ্যায়ের সময় পড়াবো। এই যে বলছে 0.005, দুইটা জিরো আছে কারণে পিএইচ 2। হ্যাঁ, দ্বিক্ষারকীয় সবল অ্যাসিড, তার মানে কিন্তু সালফিউরিক অ্যাসিড দিয়ে বোঝানো হচ্ছে। এখানে আবার ওই একই কোশ্চেন আছে 005, তাহলে পিএইচ হবে 2। আচ্ছা, মানুষের রক্তের পিএইচ এর বেলায় এখানে দেখি তাহলে কি আছে, তাহলে মানুষের স্বাভাবিক অবস্থায় পিএইচ হচ্ছে 7.4, রেঞ্জে বললে 0.05 চেঞ্জ করে লিখছে যে
0.35, 40-এর থেকে আমি 0.05 কমালাম, তাহলে 35, আবার 0.5 বাড়ালাম, তাহলে 45। এ পর্যন্ত বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড বাফার বিদ্যমান। ওই যে আমি বলছি মানুষের রক্ত একটা উৎকৃষ্ট বাফার, এখানে কি থাকে, বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারটা থাকে। এবং এটা হচ্ছে সামান্য ক্ষারীয় প্রকৃতির, কারণ কি 7 এর উপরে, 7 এর কিছুটা উপরে, 7.4, তাহলে একটু ক্ষারের দিকে। তাহলে দেখো 0.1 ইউনিট যদি পরিবর্তন হয়, তাহলে অক্সিজেন পরিবহন সুষ্ঠুভাবে হয়। অক্সিজেন পরিবহনের জন্য 0.1, যেটা আমি বলছিলাম ওই যে 7.3 থেকে 7.5 এ পর্যন্ত IV স্যালাইনের রেঞ্জ, কারণ কি অক্সিজেন পরিবহন সুষ্ঠুভাবে, এটার উপর নজর রাখা হয়েছে। আবার যদি কোনো কারণে 0.5 এর বেশি পরিবর্তিত হয়, তাহলে জীবন সংকটাপন্ন হয়। হ্যাঁ, 0.5 এর বেশি পরিবর্তিত হলে, তাহলে দুইটা কথা, 0.1 হচ্ছে অক্সিজেন পরিবহন, 0.5 হচ্ছে জীবন সংকটাপন্ন। এবার আছে মানুষের রক্তের pH 7.45 এর বেশি হইলে, তখন চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় অ্যালকালোসিস। আবার যদি 7.0 এর কম হয়, তখন বলবো অ্যাসিডোসিস। অ্যালকালি শব্দের অর্থ কি? ক্ষার। আমরা দুইটা শব্দ ব্যবহার করি, একটা বেস আর একটা হচ্ছে অ্যালকালি, ক্ষারের ক্ষেত্রে। তো যদি অ্যালকালোসিস হয়, তাহলে হচ্ছে এই অবস্থায় রোগীর মৃত্যু ঘটতে পারে। আর 7.0 এর কম হইলে অ্যাসিডোসিসের কারণে স্নায়ুতন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ে, রোগী চেতনা হারিয়ে কোমায় চলে যেতে পারে। এখন তাহলে বেশি খারাপ কোনটা, মারা যাওয়া নাকি কোমায় চলে যাওয়া? হ্যাঁ, অবশ্যই মৃত্যুটা বেশি খারাপ, তার মানে অ্যালকালোসিস হচ্ছে বেশি খারাপ। এবার দেখো মানুষের রক্তের যে বাফার নিয়ন্ত্রণ করে হচ্ছে 3টা বাফার সিস্টেম। তাহলে মনে রাখতাম হচ্ছে প, ফ এবং ব। ভ লেখা রয়েছে, হ্যাঁ, প, ফ, ব। পতে হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন বাফার, ফতে হচ্ছে ফসফেট বাফার, বতে বাইকার্বনেট বাফার। এখন এটা কি হবে? আন্তঃকোষীয়। এটা একটু খেয়াল করবা, আন্তঃকোষীয়, নট অন্তঃকোষীয়। আচ্ছা, এবার অনেকের কাছে আবার আন্তঃকোষীয় অন্তঃকোষীয় ক্লিয়ার না। মনে করো যে এই একটা কোষ, তাহলে এর ভিতরে এখানে যদি হয়, তাহলে সেটা বলবো অন্তঃকোষীয়। আবার ধরো এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, যদি এই জায়গা হয়, হ্যাঁ, তাহলে সেটা বলবে আন্তঃকোষীয়। মানে কোষগুলোর মাঝে, কিন্তু কোনো কোষের ভিতরে না। কোষের ভিতরে হলে এটা অন্ত, আর এগুলো কোষগুলোর বাইরে, মানে আন্ত। তাহলে প, ফ, ব 3 ধরনের আছে। পতে প্রোটিন বাফার, ফতে ফসফেট বাফার, আর বতে বাইকার্বনেট বাফার। ফসফেট বাফারটা কেমন? আন্তঃকোষীয় ফসফেট বাফার। তাহলে এখানে এই যে একটা 0 আছে, তার মানে হচ্ছে pH 1 অনেকবার আসলো। এখানে হিস্টিডিন, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হিস্টিডিন হচ্ছে 35% বাফারকে নিয়ন্ত্রণ করে। আর বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার এটা হচ্ছে 2% এর মতো নিয়ন্ত্রণ করে। দুইটা এমসিকিউ পড়বা। এখানে কি আছে? বাইকার্বনেট বাফারের ঘনমাত্রা কত? 24 মিলিমোল পার লিটার। আচ্ছা, আর কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ কত? 40। এটা কিন্তু দাগ দিয়েও মানে এখানে মিস গেছে, 40 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ। আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা গুণফল বললে 0.03। তাহলে 3টা তথ্য পড়বা, যে বাইকার্বনেটের ঘনমাত্রা কত? 24 মিলিমোল পার লিটার, আংশিক চাপ 40, আর দ্রাব্যতা গুণফল পয়েন্ট হচ্ছে 0.3। এরপর মানুষের যে রক্তের রেঞ্জ বলছে, তাহলে 35 থেকে 45 পর্যন্ত যাবে। আচ্ছা, কৃষি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্ব, তাইলে পড়বো। প্রথম কথা হচ্ছে মাটির উর্বর, মাটির জন্য অত্যানুকূল pH যদি বলে, তাহলে 6 থেকে 7 বলবে। অত্যানুকূল যদি বলে, তো pH যদি 3 এর নিচে যায়, 3 এর কম হয়, তাহলে গাছপালা মরে যায়। আচ্ছা, আর যদি 9.5 এর উপরে যায়, 9.5 এর উপরে যায়, তাহলে সেক্ষেত্রেও উর্বরতা নষ্ট হয়। তাহলে অবস্থা ভেদে কৃষি জমি হচ্ছে কত? 3 থেকে 9.5। ঠিক আছে, 3 এর নিচে নামলেও খারাপ, 9.5 এর উপরে উঠলেও খারাপ। তাহলে রেঞ্জ কত? 3 থেকে 9.5। কিন্তু অত্যানুকূল কত? অত্যানুকূল কিন্তু 6 থেকে 7। এবার কথা হচ্ছে যে মাটির pH যদি কমে যায়, মানে অ্যাসিডিক হয়ে যায়, তাহলে pH বাড়াইতে হবে। কিভাবে? আমরা ক্ষার দেব। ক্ষার হিসেবে বিশেষ করে কি? চুন। খেয়াল করো, এখানে কি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, এটা ক্যালসিয়ামের যৌগ। পরে আছে কি? ডলোমাইট। মনে রাখবো কি? ডাবল কার্বনেট। কি বললাম? ডলোমাইট হচ্ছে এর সংকেত কি? ডাবল কার্বনেট, নেমোনিক ডাবল কার্বনেট। তাহলে একটা কি? ক্যালসিয়ামের কার্বনেট, এরপরে ম্যাগনেসিয়ামের কার্বনেট। 2টা কার্বনেট দিলে তার নাম হচ্ছে ডলোমাইট। তাহলে দুই ক্ষেত্রে কমন কি আছে? ক্যালসিয়াম। তাহলে আমি মনে রাখবো যে মাটির pH কমে গেলে বাড়ানোর জন্য ডাবল কার্বনেট
দুইটা কার্বনেট দেওয়া লাগে, দুইটা ক্যালসিয়াম যৌগ ব্যবহার করা লাগে। তাহলে এখানে আবারও এই কথাটা বলছে, মাটির অম্লত্ব হইলে সেটা কমাতে বা পিএইচ বাড়াতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অক্সাইড বা লাইম এসব এসব ব্যবহার করা হয়। ক্যালসিয়ামের কার্বনেট, তারপর ডলোমাইট, এগুলো ব্যবহৃত হয়। অথবা অম্লধর্মী মাটিতে এত থাকলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম সালফেট এগুলো থাকলেও মাটির অম্লত্ব বেড়ে যায়। এই সাইডটা আমি পড়বো। এবার মাটির পিএইচ কমানোর জন্য এই সাইডটা আমি পড়তে বারণ করব, ঠিক আছে। পরে এখান থেকে আসে দেখো ডাই অ্যামোনিয়াম ফসফেট মানে ড্যাপ। ড্যাপ হচ্ছে সংকেতেই, এখন এটা হচ্ছে অম্লধর্মী মাটি, ক্ষারধর্মী মাটি এবং নিরপেক্ষ মাটি, সব জায়গায় প্রত্যেকের বেলায় সমানভাবে ব্যবহার করা যায়। তাহলে আমি মনে রাখবো হচ্ছে পিএইচ বাড়াই কি দিয়ে, আর ড্যাপ এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। দুটো তথ্য মনে রাখবো। মাঝখানে যেগুলো বাদ দিলাম এগুলো হচ্ছে পিএইচ কমানোর জন্য কাজে লাগে। এই যে ম্যাথটা দিছে এইটা কিন্তু আমি করে দেখাইছি, 3 স্টেপের মতন লাগবে। প্রথমে কি 10x/m করে নিতে হবে। পিএইচ এর গুরুত্ব, এবার এখানে কিছু পিএইচ মুখস্থ করার ব্যাপার আছে। ইনভার্ট চিনি কি সমমূল গ্লুকোজ এবং সুক্রোজের মিশ্রণ, এটা হচ্ছে সুক্রোজের ইনভার্সন দিয়ে করা লাগে। তারপর হচ্ছে মৃৎশিল্পে কাদামাটির পিএইচ কত, 6 থেকে 6.5, আমরা জানি 4 থেকে 4.5, এগুলো দাগায় পড়বা, মুখস্থ করবা। তারপরে বয়স্ক লোকের ত্বকের পিএইচ হচ্ছে 4 থেকে 4.5 এর ভিতর, শিশুর কোমল ত্বকে বললে 6.5 থেকে 5.5। তাহলে বয়স্ক লোকের যে জায়গায় যে শেষ, শিশুর বেলায় সেই জায়গা থেকে শুরু, এটুকু আমি তোমারে বলতে পারি। এরপর অধিকাংশ বয়স্ক লোকের যদি মুখমণ্ডল দেহত্বক বলে তাহলে হচ্ছে 4.7 থেকে 5.7 এরকম থাকবে। এছাড়া হচ্ছে কাপড় কাচা সাবান, ডিটারজেন্ট, বাসনপত্র ধোয়ার জন্য এগুলো কিন্তু অনেক ক্ষারীয় হয়, 11 থেকে 13। তুমি যদি কাপড় কাচো ডিটারজেন্টে হাতটা দেখবা যে কেমন মনে হচ্ছে, এটা অস্বাভাবিক ফিলিং হচ্ছে, এটা কি কারণ অত্যন্ত ক্ষার জাতীয় দ্রবণ থাকে ওতে। আচ্ছা, এবার দেখো ত্বককে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে এবার আবার 4 থেকে 4.5 উপরে যে মানটা বলছিল বয়স্ক লোকের ত্বক, ওইটাই হচ্ছে রক্ষা করতে বলছে। এবার অ্যান্টিঅক্সিডেন্ট রূপে, অ্যান্টিঅক্সিডেন্টের একটা উদাহরণ কি পড়ছিলাম, হলুদ। হলুদ হচ্ছে একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, 5ম অধ্যায় আছে। এবার এছাড়া কি কি থাকবে, ভিটামিন এ, সি, ই এবং সবুজ চা। সবুজ চা বলতে তো গ্রিন টি, ভিটামিন এ, সি, ই, সবুজ চা বা গ্রিন টি, এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। আচ্ছা, এবার বলতেছে যে গোসল করা সাবানে, তাহলে মনে রাখতাম সাবানে আছে 7, সাথে আছে সাবান, সাথে আছে 7, তাহলে 7 থেকে 8। চুলের শ্যাম্পুতে তাহলে মনে রাখি 5, হ্যাঁ চুলের শ্যাম্পুতে 5, এই যে 5, তাতে চুল। ফেস ওয়াশ আমার এক বন্ধু একটা টেকনিক শিখাইলো, বুঝছো। মনে করো আমি একটা ফেস ওয়াশ নিলাম, এবার কি করি, এই 1, 2, 3, তারপরে নিলাম 4, 5, 6 জায়গায় ফোঁটা দিই। অনেকে আবার কি করে নাকের 2 পাশে 2টা ফোঁটা দেয়, তারপরে ডলা দেয়, তাই না। তাহলে প্রথমে 6, তারপরে 2 পাশে 2টা 8, 6 থেকে 8 জায়গায় আমরা এরকম ফোঁটা লাগাই, তারপরে ডলা দিই, এই কারণে 6 থেকে 8। টুথপেস্টে কি হবে, টুথপেস্টে আছে ট, এখানে আছে ট, তাহলে 8 মনে রাখবো, 8 বানানে ট আছে, তাহলে টুথপেস্ট হচ্ছে 8। তাহলে ওখানে পিএইচ কমাবার জন্য ব্যবহার করতে বলছে। এরপর ওষুধ সেবনে পিএইচ এর গুরুত্ব দেখো, চোখের পানি কত, 6.6 থেকে 7.6, ঠিক আছে, এক পার্থক্য, এক বাড়বে। আবার মুখের লালাই কত আছে, 6.2 থেকে 7.4। এটা কিন্তু আমরা পরিপাকের অধ্যায়ে পড়বো জুওলজিতে। মাতৃদুগ্ধের পিএইচ এটা হচ্ছে 6.6 থেকে 6.9। এটার জন্য আমি একটু টেকনিক বলতে পারি। দেখো যখন একটা বাচ্চার জন্ম হয়, তো ডাক্তারি ভাষায় কি বলে যে 6 মাস পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধ, বুকের দুধ ছাড়া আর কিছু খাওয়ানো যাবে না, এক ফোঁটা পানিও না। কিন্তু বাচ্চার দাদি নানিরা কি হয়, কৌটার দুধ খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। ওরা বারবারই আমাদের কাছে এসে বলে যে স্যার একটা ভালো কৌটার দুধ লিখে দেন তো, কোন কোম্পানিটা ভালো হবে। এখন দাদি নানিরা যতই বলুক না কেন, বাচ্চার জন্য তো এটা আসলে ক্ষতিকর, জন্য মায়ের বুকের দুধ ছাড়া আর কিছু গ্রহণযোগ্য না। এখন বাচ্চার যদি মানে কৌটার দুধ খাওয়ানো হয়, তাহলে বাচ্চার সাথে এটা একটা ছলনা করা হবে, প্রতারণা করা হবে। হ্যাঁ, প্রতারণা দিয়ে আমরা আবার কি বলি, নয় ছয়। তাহলে মুদ্রা কথা হচ্ছে বাচ্চার সাথে কখনো 9-6 করা যাবে না, বাচ্চার সাথে 9-6 করা যাবে না। তার মানে 6.6 থেকে 6.9 হচ্ছে দুধের পিএইচ।
প্রস্রাবেরটা কত? 4.5 থেকে 8। এটাও তুমি জুওলজির 6ষ্ঠ অধ্যায়ে পড়বা। রক্তে তো 7.4 জানোই। পাকস্থলী, পাকস্থলীর পিএইচ মান কত? এটা হচ্ছে সবচেয়ে বেশি অম্লীয়, সেটা হচ্ছে 1.5 থেকে 3.5। হ্যাঁ, 1.5 থেকে 3.5। ক্ষুদ্রান্তের জন্য পিত্তরসের ক্ষারীয় পরিবেশে কত হবে? 7.4 থেকে 8 পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, একটু দেখে নেবা, এগুলো আবার ওই যে জুওলজিতেও ছিল। এবার এখান থেকে দেখো, যদি বলা হয় অ্যাসপিরিন, তো আছে কি? প। প্যারাসিটামল, এখানেও আছে প। এইগুলো হচ্ছে পাকস্থলীতে ক্রিয়াশীল, তাহলে মনে রাখবো প, প তত্ত্ব। অ্যাসপিরিন বানানে প, প্যারাসিটামল বানানে প, পাকস্থলী বানানে প। তাহলে এগুলো পিএইচ হবে 1.5 থেকে 3.8। যদি বলি ক্লোরোকুইন, তাহলে হচ্ছে খাপধর্মী, এখানে ক্ষুদ্রান্তের দিয়ে 7.5 থেকে 8 এই পরিসরে এগুলো কাজ করে। তাহলে অ্যাসপিরিন, প্যারাসিটামল, পাকস্থলী, এগুলো তো সব প আছে। ক্লোরোকুইন বানানে কোনো প নেই। এটা হচ্ছে টেকনিক। এগুলো আগে যা বলছি, বড়দের ত্বক মোটামুটি এখানে 4 থেকে 6 বানাইছে আবার। এটা একটু দেখে রাখতে হবে। নবজাতকের বলছে 7-এর কাছাকাছি, নিরপেক্ষের কাছাকাছি। অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশে দেখো 5.5, এটা উপরে ছিল না, আমরা এখন পেলাম 5.5। আবার মুখের লালার হচ্ছে যা ছিল উপরে তাই লিখছে, কিন্তু খাবার গ্রহণের 1 ঘন্টার ভিতর মুখের লালার পিএইচ নাকি 3-এরও নিচে নেমে আসে। টুথপেস্টের জন্য বলছে কি ট, ট থাকে, তাহলে 8, 8 বানানে আছে ট। অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশে কত? তাহলে 5.5। এবার হচ্ছে এই অধ্যায়ের একদম লাস্ট পার্ট, চতুর্থ পার্ট, বলতেছে কি ভর ও শক্তির নিত্যতা সূত্র। এখানে আছে রাসায়নিক পরিবর্তনকে 2 ভাগে ভাগ করা যায়, তাপোৎপাদী আর তাপহারী। আচ্ছা, এইখানে কণাগুলোর এই অভ্যন্তরীণ গতিশক্তি নির্ভর করে কম্পন, ঘূর্ণন আর স্থানান্তর, এই 3টা গতির জন্য। কম্পন, ঘূর্ণন, স্থানান্তর। ডেল্টাকে বলা হয় কি? মাপনযোগ্য পরিবর্তন। দেখো, এখানে এনথালপি নামক একটা রাশি ব্যবহার করছে, এইচ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ডেল এইচ সমান ই প্লাস পি ক্রস ভি। হ্যাঁ, পরে আবার এনথালপি বলতেছে যে টু ওয়ার্মিং বা ধৃত তাপও বলা হয়। এখন এই জিনিসটা, হ্যাঁ, এই যে এখানে লেখা আছে, দেখো আমরা ফিজিক্স 7 পেপারের প্রথম অধ্যায়ে কি পড়ছি? ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ঠিক আছে, এই সূত্রটারই কিন্তু একটা পরিবর্তিত রূপ এখানে লেখা আছে। ঠিক আছে, টি এর বদলে ওরা ব্যবহার করছে এইচ, ইউ এর বদলে ব্যবহার করছে হচ্ছে ইউ। হ্যাঁ, ইউই রাখছে। আর ডি ডাব্লিউ আবার কি ছিল? পি ডি ভি। তো এখানে পি ইন্টু সে ভি লিখছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ওই আমাদের সেই তাপগতিবিদ্যার সূত্র। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন প্রকার তাপীয় পরিবর্তন বা এনথালপির পরিবর্তন। এই পরিবর্তনগুলো কিন্তু মুখস্থ করতে হয় মানগুলো। দেখো, বিক্রিয়া তাপ, তাইলে বিক্রিয়া তাপ এখানে হচ্ছে যে হাইড্রোজেন ক্লোরিন মিললে হচ্ছে -184, একটু পড়লে। বিক্রিয়া তাপ এখানেও কিন্তু আমাদের সেই একই কথা বের করতে হবে কি? উৎপাদের মাইনাস বিক্রিয়কের। সবসময় আমি বলছি কি আগে উৎপাদ তারপর বিক্রিয়ক। দহন তাপ, যখন কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়া করা হয় তখন তাকে বলা হয় দহন। দহন মানে সাধারণ বাংলা ভাষায় হচ্ছে আগুনে পোড়ানো। অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে মোটামুটি দহন বলা হয়। তাহলে এর মান দুটো মুখস্থ করতে হবে। অবস্থা পরিবর্তন তাপ, ঊর্ধ্বপাতন তাপ। যদি এই যে তুমি সলিড রে গ্যাস করো, সলিড রে গ্যাস বানাও, তাইলে কিন্তু ঊর্ধ্বপাতন তাপ হবে। তো দেখো, গ্রাফাইট মানে কার্বনের একটা রূপভেদ, ওটা যখন গ্যাস হয়ে যাবে তখন 717 এতটুকু তাপ তোমার দিতে হবে, মানে তাপহারী প্রক্রিয়া। এটাও কিন্তু একটা তাপহারী প্রক্রিয়া। গলন তাপ, আচ্ছা উপরে আচ্ছা, যৌগের প্রমাণ গঠন তাপ, এই জিনিসটা খুঁজতেছিলাম। যৌগের প্রমাণ গঠন তাপ যখন বলবে উৎপাদ মৌল থেকে এক মূল যৌগ গঠনকালে যতটুকু এনথালপির পরিমাণ, তাকে বলা হবে প্রমাণ গঠন তাপ। ঠিক আছে, তাহলে এইটাই ইম্পর্টেন্ট বা শেখার বিষয়। প্রমাণ গঠন তাপ কি জিনিস? এক মূল উৎপাদের জন্য গঠন তাপ। তাহলে যদি 2 মোল হয় এবং পাশে ডেল এইচ এর মান দেয়া থাকে এবং তোমাকে যদি প্রমাণ গঠন তাপ চাই, তাহলে তুমি কি করবে? ওই মানটাকে 2 দিয়ে ভাগ করে অ্যান্সার দাঁড়াইবা। এরপর হচ্ছে গলন তাপ। দেখো,
এই ক্ষেত্রে হচ্ছে সলিড থেকে আমি লিকুইডে নিছি, তাহলে +6 কিলোজুল আমার তাপ দেয়া লাগছে, তার মানে তাপ হারি প্রক্রিয়া। আবার বাষ্পীকরণ তাপ, এখানে লিকুইড থেকে বাষ্পতে গেছি, তাহলে +44। যদি বাষ্প থেকে লিকুইডে যাই, উল্টা যায়, তাহলে এবার হবে কি -44। তার মানে কি, যখন বিক্রিয়ার সাইড পরিবর্তন হয় তখন তাপের মান সেম থাকে, কিন্তু চিহ্ন উল্টে যায়, চিহ্ন ঘুরে যায়। ঠিক আছে। পরমাণুকরণ তাপ, দেখো এই যে ক্লোরিন হাফ মোল থেকে ক্লোরিন একটা পরমাণু হিসেবে লিখছে, তাহলে এই ক্ষেত্রে পাইছি কত, 121 কিলোজুল তাপ দেয়া লাগছে। ঠিক আছে, প্রতি মোল ক্লোরিনকে বোঝায়, প্রতি ক্লোরিন অণু নয়। আচ্ছা, এখানে 200 থেকে 450 মোল দ্রাবকে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে। তার মানে যে দ্রাবক বলতে কি, পানি, পানি হবে কত, 200 থেকে 450 মোল। দ্রবণ তাপের বৈশিষ্ট্য, তাহলে 2-3টা কথা আছে। তাহলে যদি দ্রব এবং দ্রাবকের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত না হয়, তাইলে দ্রবণ তাপ ΔH এর মান ধনাত্মক হয়, তার মানে কি তাপ হারি প্রক্রিয়া। আর যদি বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে দ্রবণ তাপ ঋণাত্মক হয়, তার মানে তাপ উৎপাদী প্রক্রিয়া। ঠিক আছে। আবার বলতেছে যেসব লবণ পানির সাথে নতুন করে হাইড্রেট গঠন করে না, তাদের দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষণ করে, অর্থাৎ ΔH এর মান এক্ষেত্রে ধনাত্মক হবে, যেক্ষেত্রে হাইড্রেট গঠন করবে না। যেমন হাইড্রেট লবণ হচ্ছে তুতে, কপার সালফেট 5 অণু পানি, এই তুতে পানির সাথে যুক্ত হয় না, তারা তাপ শোষণ করে পানিতে বরং দ্রবীভূত হয়। ঠিক আছে, একটু পড়ে রাখতে পারো। মোট কথা কি, বিক্রিয়া সংঘটিত না হইলে ধনাত্মক, বিক্রিয়া হইলে ঋণাত্মক, বিক্রিয়া হইলে তুমি তাপ পাবা, তাপ উৎপত্তি হবে। প্রশমন তাপ, এটা ইম্পর্টেন্ট। দেখো, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ভিতর যে প্রশমন বিক্রিয়া হয়, সবসময় গড়ে -57.34 কিলোজুল তাপ পাওয়া যায়, 57.34। এরপর হচ্ছে আচ্ছা, 57.34-এ দুইটা ব্যতিক্রম এখানে আলোচনা করছে। যখন দুর্বল অ্যাসিটিক অ্যাসিড, তাহলে আমার কি প্রমাণ যখন বলছিল তখন হচ্ছে দুটাই সবল সবল ধরছে। তো যদি দুর্বল অ্যাসিটিক অ্যাসিড হয়, তাহলে দেখা যাবে 2.2 কিলোজুল আরো হ্রাস পাচ্ছে, 57.34 না হয়ে তখন হয়ে যাচ্ছে 55.14। এপাশে 2, এপাশে 2, 2.2 কমে যাচ্ছে। আবার যখন দুর্বল হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং সবল সোডিয়াম হাইড্রোক্সাইড হয়েছে, তখন এই মানটা 11.2 বৃদ্ধি পাইছে, -68.60 হয়েছে। তাহলে এখানে কাহিনী কি হলো, যেহেতু এটা দুর্বল, তাহলে মানটা তো কমে যাওয়ার কথা ছিল, 57 থেকে কমে যাওয়ার কথা ছিল, কিন্তু না কমে বেড়ে 68 হয়ে গেল। কারণ কি, এক হচ্ছে এখানে ব্যাখ্যা দিচ্ছে যে যেহেতু ফ্লোরিন আয়নের আকার সবচেয়ে ছোট, এই কারণে চার্জ ঘনত্ব বেশি। ঠিক আছে, চার্জ ঘনত্ব বেশি, এই কারণেই বাড়ছে। এখন এইবার নিচের এই প্যারাই স্যার একটু রোস্ট মোডে চলে গেছে, বলছে দেখো এই সেপ হচ্ছে সবচেয়ে দুর্বল অ্যাসিড, আমরা একটা ছক পাইছিলাম, ছকে আমরা বারবার বলছি এই সেপ হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন ইথানোয়িক অ্যাসিড যেটা, এটা হচ্ছে মাত্র 0.42% এবং এই সেপ হচ্ছে 2.6% আয়নিত হয়। এখন সবল অ্যাসিড, এটা হবে 75% বেশি আয়নিত হতে হবে, এটা মাত্র 2.6% আয়নিত হয়েছে, তার মানে কি বুঝবো, যে এইটা আসলে দুর্বল অ্যাসিডই, সবল অ্যাসিড এর ধারে কাছেও না। কিন্তু এবার স্যার কি বলছে যে কোন কোন লেখক এই সেটকে সবল অ্যাসিড বলে ব্যাখ্যা করেছেন, এটা তথ্যগত ভুল। ঠিক আছে, হালকা একটু রোস্ট করে দিয়েছে। এরপর এখানে দেখো এই ছকটা, তাহলে আমি মনে রাখতাম হ ন হ স, হ ন হ স, প্রথমে হচ্ছে তোমার 34, 35, 43, 44, হ ন হ স, 34, 35, 43, 44। হ মানে তোমার প্রথমে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর নতে আছে নাইট্রিক অ্যাসিড, আবার হ দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, পরে স দিয়ে সালফিউরিক অ্যাসিড আছে। হ ন হ স, তাহলে প্রথমটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 34, তারপরে নতে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে 35। হ্যাঁ, হ ন 34, 35, আবার হ দিছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আবার দিছে, এটা পার্থক্য কি, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ছিল, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, এবার কিন্তু 43। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের এখানে আছে 4, হ্যাঁ, এটা দিয়েও মনে রাখা যায়, তাহলে এটা হবে 44। হ্যাঁ, আর আমি কি করছি, হ ন হ স, 34, 35, 43, 44 এভাবে মনে রাখছি। এবার এটা দেখো, এইটা যেহেতু একটা দুর্বল অ্যাসিড,
তাহলে এখানে হচ্ছে 2.2 কিলোজুল কমে গেছে উপরে যেটা দেখলাম। আর এইটা দুর্বল অ্যাসিড, এইটা কিন্তু দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু দুর্বল ক্ষার। যেহেতু দুই পাশেই দুর্বল তাহলে এটা সবচেয়ে কম, -50.40। আমার এই সূত্র 57.34 কখন প্রযোজ্য ছিল? সবল অ্যাসিড সবল ক্ষার দুইটাই যদি সবল হয় সেক্ষেত্রে। আর এইচএফ এটা তো বললাম যে চার্জ ঘনত্ব বেশি, এই কারণে স্যার একটু রোস্ট মোডে চলে গেছিলেন। 11 হচ্ছে এখানে বাড়বে। আরও এরপর এইখানে আছে যে বন্ধন শক্তি গণনা, এগুলো হচ্ছে রিডিং টপিক, কখনো কোশ্চেন আসতে দেখা যায় না। এই ছকটা একটু পড়বো। দেখো আগে খেয়াল করো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন বিক্রিয়া করছে। তাহলে মনে রাখবো 500 400 300 200 5 4 3 2। ঠিক আছে, বন্ধন শক্তি কত? কিলোজুল পার মোল এককে 5 4 3 2 মনে থাকবে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন 5 4 3 2। এরপর এগুলো কি আছে? কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। তাহলে এখানে হবে 3 6 9। 9 হলে ভালো হতো, যদিও 8 3 6 9 3 6 9 এভাবে মনে রাখতাম। এর ধারে কাছে আর কেউ নেই, 800 ঘরে ও একাই মাত্র, এখানে সবচেয়ে বেশি হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড এটা। এবার এখান থেকে কার্বন অক্সিজেন এটা একটু তুমি খুচরা পড়তে পারো, অক্সিজেন হাইড্রোজেন একটু খুচরা পড়তে পারো। হ্যাঁ, তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন একটু খুচরা পড়তে হবে, কার্বন হাইড্রোজেন পড়তে হবে। এইগুলো মানে মোটমাট ছক আমি প্রায় সবই পড়ায় ফেলছি বা লাগবে না, সব দাগানোর ভিতর চলে আসতেছে। এবার এখান থেকে আরেকটা নতুন জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা পড়ছি পরমাণুকরণ তাপ। হ্যাঁ, পরমাণুকরণ তাপ এটা কত হবে? হাইড্রোজেন হাইড্রোজেন 435.5 আছে, এটাকে আমি ধরে নিলাম কত? 436। তাহলে 400 অর্ধেক হচ্ছে 200, আর 18 দুগুণে হচ্ছে 36। তাহলে এটা মনে রাখবা, হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ হবে 218, যেটা তুমি গড় বন্ধন শক্তি পাচ্ছ ওর অর্ধেক হচ্ছে তার পরমাণুকরণ তাপ। এটা দেখো, এই যে ক্লোরিন ক্লোরিন, তাহলে 242 আছে, অর্ধেক কত? 121। অক্সিজেন অক্সিজেন দেখো আছে কত? 498, তার মানে ধরো প্রায় 500। 500 অর্ধেক কত? 250। তাহলে 498 অর্ধেক হচ্ছে 249, লিখে রাখো পাশে। কার্বন কার্বন যেটা আছে এটা আছে 343, এটা তোমার এই নতুন বইতে 350 দেওয়া আছে, ওরকম 175-এর কাছাকাছি হয়, 175-এর কাছাকাছি হবে এর পরমাণুকরণ তাপ। তাহলে একটা জিনিস খেয়াল করবা, আমি কিন্তু এই চারটে লিখতে পারছি পরমাণুকরণ তাপ। আমি কিন্তু যদি বলো যে হাইড্রোজেন আর ব্রোমিন এর পরমাণুকরণ তাপ কত, তাহলে কিন্তু অর্ধেক করলে হবে না, কারণ এরা দুটো আলাদা আলাদা পরমাণু। যদি একই পরমাণু হতো তাহলে অর্ধেক করলে পরমাণুকরণ তাপ পাওয়া যাবে। বইতে এতটুকুই আছে। সামনে যাই একদম। আচ্ছা, মানুষের রক্তে কোন বাফার আছে? এটা অলরেডি ম্যাথে আসছে পরীক্ষায়, যে বাইকার্বনেট আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড, এটা বাইকার্বনেট বাফার থাকে মানুষের রক্তে, ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তাপ রাসায়নিক সূত্র হচ্ছে দুইটি, একটা আছে ল্যাভোইসিয় ল্যাপ্লাসের সূত্র, আর একটা হচ্ছে হেসের ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্র। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে দেখছি যে ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্রটি কে দিছেন, ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্রটি কার? তাহলে উত্তর হচ্ছে হেস। ল্যাভোইসিয় এবং ল্যাপ্লাস এই দুটো এই দুইজন বিজ্ঞানী একসাথে কাজ করছে। যেহেতু দুইজন একসাথে কাজ করছে তাহলে একটু তাড়াতাড়ি পারছে, 1780 সালে ওনারা এই সূত্র দিয়ে দিছে। আচ্ছা, এই সূত্রের কথা হচ্ছে মূল কথা কি, তাহলে তুমি -500 -157 কিলোজুল যে তাপ পাইছো, হ্যাঁ, বিক্রিয়ার যে সামনের দিকে গেলে, আর বিক্রিয়া যদি ঘুরায় দাও তাহলে এবার হবে কি +157। আগেও বলছিলাম যে বিক্রিয়া যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে তাপের মান একই থাকবে, চিহ্ন উল্টে পাবে। এটা ল্যাভোইসিয় ল্যাপ্লাসের সূত্র ছিল, হেসের ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্র। তাইলে কথাটা হচ্ছে যে ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্র কে দেন? তাহলে বিজ্ঞানী হেস। এটাকে বলা হয় ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্র বা হেসের তাপ সমষ্টির নিত্যতার সূত্র বলা হয়। এই সূত্রের মূল কথা কি,
তুমি মনে করো প্রারম্ভিক অবস্থা এ থেকে সি তে যাইতে চাও, তাহলে এখানে তুমি রিক্সা নিয়ে গেলে তোমার ভাড়া লাগবে 15 টাকা। তুমি কি করলে, রিক্সা না চড়ে তুমি এ থেকে বি তে গেলে ইজি বাইকে, এখানে তোমার ভাড়া লাগলো 10 টাকা। আবার বি থেকে তুমি ঘুরে সি পথে গেলে এখানে তুমি বাসে উঠলে এখানে ভাড়া লাগলো 5 টাকা। তাহলে আলটিমেটলি এ থেকে তোমার সি তে পৌঁছাতে কিন্তু সেই 15 টাকায় খরচ হলো। এইটাই হচ্ছে হেসের সূত্র। উনি বলেছেন কি, কোন বিক্রিয়া তুমি এই যে কার্বন থেকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একবারে কার্বন ডাই অক্সাইড আসো, তাহলেও ততটুকু তাপ পাওয়া যাবে। তুমি যদি কার্বনের থেকে অক্সিজেন যোগ করে আগে কার্বন মনোক্সাইড, আবার কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেন যোগ করে এবার কার্বন ডাই অক্সাইড, এইভাবে 2 ধাপে যাও, তাহলে এই 2 ধাপে তাপমাত্রার সমষ্টি হবে এইটার সমান। ঠিক আছে, এদের হেসের সূত্র। তাহলে নিচের কোনটির মান সবসময় ঋণাত্মক হয়? তাহলে দহন তাপ, দহন তাপ ওই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হবে, দহন তাপ আগুনে পোড়ানো বলা হয় দহন বিক্রিয়াকে। তাহলে হেসের সূত্রের প্রয়োগ কখন? যখন হচ্ছে তাপ রাসায়নিক সূত্র, তাপ রাসায়নিক সূত্রের যোগ বিয়োগ গুণ ইত্যাদির ক্ষেত্রে হলে, ধীর গতির বিক্রিয়া বা অসম্পূর্ণতার জন্য হইলে তখন হেসের সূত্র পরোক্ষভাবে এনথালপি নির্ণয় করা যায়। ওই যেটা বললাম যে যে বিক্রিয়াগুলো সরাসরি না ঘটে, ধাপে ধাপে ঘটে, সেগুলোর ক্ষেত্রেও হেসের সূত্র প্রয়োগ করা যায়। তাহলে 1 নম্বর পয়েন্টে বলতেছে বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়, 2 নম্বর বলতেছে ধীর গতির বিক্রিয়ায় তাপ পরিবর্তন নির্ণয় করা যায়। তাহলে 1 হচ্ছে বিক্রিয়া তাপ আর 2 নম্বর হচ্ছে ধীর গতির বিক্রিয়া বিক্রিয়া তাপ, দুইটা কথা। আচ্ছা, এটা একটু পড়বো। রম্বিক সালফার, রম্বিক সালফারে বলা হয় আলফা আর মনোক্লিনিক সালফারকে বলা হয় বিটা। সালফারের রূপভেদ আছে 3য় অধ্যায়ে, ওইখান থেকে। রম্বিক সালফার হচ্ছে আলফা, মনোক্লিনিক সালফার হচ্ছে বিটা। এইগুলো থেকে রম্বিক থেকে মনোক্লিনিকে গেলে +0.29 হয়। যদি আমি উল্টায় দিই, মনোক্লিনিক থেকে রম্বিক দিই, তাহলে চিহ্ন উল্টে যাবে, তুমি জানো, -0.29 হবে কিলোজুল পার মোল। তাহলে ক্যালোরিমিতি পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। কোন পদ্ধতি? নাম ক্যালোরিমিতি। কিসের? অক্সালিক অ্যাসিডের। কি নির্ণয়? দ্রবণ তাপ নির্ণয়। এখন এই যে যে তাপ নির্ণয় করা হয় যে যন্ত্র দিয়ে, তার নাম হচ্ছে ক্যালোরি মিটার। আমি একটু পার্থক্য লিখছি এখানে, দেখো তাপ এবং তাপমাত্রা, তাপ এবং তাপমাত্রা ইজ নট সেম। তাপের একক কি? ক্যালোরি, জুল এককে লেখা হয়। তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট অথবা কেলভিন। তাপ মাপা হয় হচ্ছে ক্যালোরিমিটার যন্ত্রে, ক্যালোরিমিটার যন্ত্রে, আর তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার নামক যন্ত্রে। ঠিক আছে, তাপ মাপা হয় ক্যালোরিমিটারে, তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারে। তাহলে ক্যালোরিমিটার কিসের পরিমাপে? তাপ পরিমাপের একটা যন্ত্র। লাস্টে একটা এমসিকিউ দিয়ে শেষ করছে। দেখো, যে জায়গায় সলিড আছে ওইখান থেকে তুমি যদি লিকুইডে যাও আর লিকুইড থেকে তুমি যদি গ্যাসে যাও, তাহলে কিন্তু তোমার তাপ দিতে হচ্ছে। কোনো একটা পদার্থ কঠিন আছে, তাহলে তাপ দিলে গলবে, গলার পর আবার তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হবে। তাহলে এই ক্ষেত্রে হবে কি, তাপ হারি প্রক্রিয়া তোমার দিতে হচ্ছে। যদি এই বিক্রিয়াটা হচ্ছে এবার দিকটা ঘুরে যায়, যদি তুমি গ্যাস থেকে লিকুইডে আসো, তাহলে তাপ উৎপাদন হবে। লিকুইড থেকে আবার সলিডে আসলে এবার কিন্তু তাপ উৎপাদন হবে। হ্যাঁ, তাহলে বলতেছে নিচের কোনটি তাপ উৎপাদী। তাহলে আমি দেখতেছি এই যে গ্যাস থেকে লিকুইডে গেছে যেটা, এটাই হচ্ছে তাপ উৎপাদী। তাহলে এর মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। এরপর তোমরা কোন ক্লাস দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার ক্লাসের ভর্তির লিংক বা ফোন নাম্বার নিচে দেওয়া আছে, ওইখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ।